সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার গত ক্লাসে আমরা পড়েছিলাম ন্যারেশনের প্রাথমিক ধারণা। ন্যারেশন বলতে আমরা কি বুঝি বা ন্যারেশন কয় ধরনের, কীভাবে ন্যারেশনের ট্রান্সফরমেশনগুলো হয়, বিভিন্ন ওয়ার্ডের ডিরেক্ট ন্যারেশনে যা কী থাকলে ইনডাইরেক্টে কী হবে, এরকম বা ন্যারেশনের যে প্রাথমিক ধারণাটা আমরা দিয়েছিলাম টেন্স সম্পর্কিত, ন্যারেশনে কীভাবে টেন্সের পরিবর্তন হয়, এই জিনিসগুলা আজকে আমরা শুরু করব সেন্টেন্স ওয়াইজ কীভাবে ন্যারেশনগুলার চেঞ্জ করতে হয়। তাইলে চলেন আমরা এখন দেখব যে কিভাবে সেন্টেন্স ওয়াইজ ন্যারেশনের ডিরেক্ট ন্যারেশন থেকে কিভাবে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে ট্রান্সফর্ম করব। তাইলে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমেই জানি আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ কারণ হচ্ছে সেন্টেন্স কয় ধরনের, সেন্টেন্স জানি আমরা 5 ধরনের। তাহলে এই 5 ধরনের সেন্টেন্সগুলো কীভাবে আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে ট্রান্সফর্ম করব সেইগুলো আমরা এখন দেখব। তাইলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি একটা সেন্টেন্স প্রথমেই লিখব, তারপরে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার যাব, কিভাবে টেন্সের পরিবর্তন হয় সেগুলো তো আমার আগের লেকচারে দেওয়াই আছে। তারপরও আমরা এখানে যখন ন্যারেশনটা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন আমরা অবশ্যই সেগুলা রুলস সহ আমরা বলে বলে করব। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে সহজভাবে বলতে গেলে যে নর্মাল কোনো বিবৃতি দেয়া, নর্মাল কোনো সেন্টেন্স বিবৃতি দেওয়া, কোনো কোয়েশ্চন না কিংবা কোনো অনুরোধ না, এরকম সেন্টেন্স। তাইলে আমরা 5 ধরনের সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বিবৃতিমূলক বাক্য। সেটা হচ্ছে 2 ধরনের আছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হইতে পারে। তাইলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি একটা সেন্টেন্স লিখব, হি সেড আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। এই যে, তাইলে এটা হলো ডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে, বা ডিরেক্ট স্পিচ বলতেছি আমরা। তাইলে আমি বললাম কি, হি সেড আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। তাইলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ট্রান্সফরমেশনটা কিভাবে হবে। তাইলে প্রথমেই আমরা জানি যে আমরা সাবজেক্ট লিখব। স্ট্রাকচারটা দেখো, প্রথমেই আমরা কি লিখব, সাবজেক্ট লিখব। প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে হচ্ছে ভার্ব। আমরা তো জানি যে আমরা ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে, যদি সেড থাকে সেখানে আমরা টোল্ড দিতে পারি, আবার কি সেড টু দিতে পারি। তাইলে টোল্ড দিলে ভার্বের পরে আমরা অবশ্যই টু প্রিপোজিশন বসাবো না। তাইলে ধরলাম ভার্ব হচ্ছে নর্মাল টোল্ড, প্লাস এই যে কমা, আমরা জানি ন্যারেশনের চেঞ্জে যে কমা উঠে কি বসবে, এখানে দ্যাট বসবে, প্লাস হচ্ছে এরপরে হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট। এখন হচ্ছে এখানে আমাদের যে ন্যারেশনের নর্মাল যে চেঞ্জ আছে, সেই চেঞ্জ অনুযায়ী এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে সেভাবে আমরা বসবে। তাহলে এখন আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা এই সেন্টেন্সটাকে আমরা একটু চেঞ্জ করব। দেখো, হি সেইড, তাহলে সেইড বললে থাকলে কি বলছিলাম আমরা, ইনডাইরেক্ট স্পিচ। হি টোল্ড দ্যাট, এই যে আই আছে, তাহলে আমরা কি বলেছিলাম, আমরা কিন্তু আগের ক্লাসে পড়েছিলাম যে আই থাকলে, আই যদি কি, এটা একটা সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তাহলে এই যে আই, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে কি আছে, আয়ের সাবজেক্ট কি হি। আবার এটা কিন্তু আমরা বলেছিলাম যে যদি এখানে যেই ফর্মে থাকবে, সাবজেক্টিভ আছে, তার মানে কি এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে আই, এখানে হিটা আছে, সাবজেক্টটা হি। এখন দেখো, হ্যাভ ডান, হ্যাভ ডান কোন টেন্স, সবাই জানি আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাইলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে কী হবে, পাস্ট পারফেক্ট। তাইলে হ্যাড ডান, এই যে মাই আছে, তার মানে মাইটা কি, মাই কিন্তু এখানে আছে পসেসিভ ফর্ম। কোন ফর্মে আছে, পসেসিভ। দেখো কিন্তু বলেছিলাম, তাহলে এই এটা কি ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্টটা কি এখানে হি, সেই হিটা এখানে পরিবর্তন হয়ে যাবে। এখানে যেহেতু মাই আছে, মানে এখানে সাবজেক্ট ছিল আই, এজন্য এখানে মাই হয়েছে, তার মানে মাইটা কি, তার পসেসিভ ফর্ম। তাইলে হি যদি সাবজেক্ট হয়, তাহলে হি এর পসেসিভ ফর্ম কি, হিজ। তাহলে দেখো, হিজ ওয়ার্ক। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। অ্যাসার্টিভ সেন্টেন্স একদম সিম্পল, অ্যাসার্টিভ সেন্টেন্স। এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা এখন পরিবর্তন করা শিখলাম। আশা করি তোমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের কোনো ঝামেলা হবে না, এটা একদম সিম্পল। এখন আসেন আমরা এই কয়েকটা উদাহরণের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আরেকটু জ্বালাই করে নিব আমরা, ঠিক আছে। আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স আজকে শেখার পরে আমি আশা করি যে
অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশন থেকে কীভাবে ইনডাইরেক্টে করব, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন দেখো এখানে আমি একটা উদাহরণ লিখেছি, হি সেড টু মি আই উইল গিভ ইউ আ গিফট। তাহলে এটা একটা ডিরেক্ট স্পিচ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। তাইলে দেখো এখানে আমরা পরিবর্তনটা কি বলেছিলাম যে সেড থাকলে ভার্বটা প্রথমে আমরা কি লিখব, হি টোল্ড। দেখো এখানে কিন্তু টু আছে, তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে টোল্ড দিলে এই টু দরকার নাই, টুটা কি প্রিপোজিশনটা আমরা বসাবো না, কিন্তু সেড যদি দেই তাহলে আমরা কি টু বসাবো। হি টোল্ড মি, এরপরে কমা আছে, কমা থাকলে কি হবে, কমার পরিবর্তে দ্যাট হবে। এখন দেখো এখানে আছে ফার্স্ট পারসন, আইটা কি ফার্স্ট পারসন, তাহলে তা পরিবর্তন হবে কি অনুযায়ী, রিপোর্টিং ভার্বের এই অংশটা কি রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টিং ভার্বের এখানে সাবজেক্ট কি হি, তাহলে সাবজেক্ট অনুযায়ী, তাহলে এই সাবজেক্ট এখানে আছে সাবজেক্টিভ ফর্ম, তার মানে এখানে হি আছে, তার মানে কি বসবে হি। তারপর দেখো উইল গিভ, আমরা জানি যে এটা ন্যারেশনে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আমাদের পরিবর্তন হবে, উইল থাকলে কী হয়ে যাবে, উড হয়ে যাবে, হি উড গিভ। তার মানে এখন দেখো সেকেন্ড পারসন আছে, ইউটা কি সেকেন্ড পারসন, তাহলে আমরা সেকেন্ড পারসনের পরিবর্তন কীভাবে হবে বলেছিলাম যে সেকেন্ড পারসন যদি থাকে তাইলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। এটা কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি মি আছে, তাইলে মি, ওকে অবজেক্টটা মি। এখন দেখো এখানে আছে কি অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে কি হবে, ইউ উইড গিভ মি, অবজেক্টিভ ফর্ম এ গিফট। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। এখন নিচের আরেকটা দেখো, আমরা ইনডাইরেক্ট স্পিচ এটা করব, হি সেড টু রহিম, তাইলে কি এখানে হি টোল্ড রহিম দ্যাট, কী হবে আই, একই রকম এখানে কী হবে আইটা ফার্স্ট পারসন, তাইলে এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। দেখো তাহলে কী হবে, ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তোমরা মুখস্থ করে নিবা। ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে এখানে হি, তাইলে কী হবে হি। এখন দেখো এম রাইটিং, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডাইরেক্ট স্পিচে কী হবে পাস্ট কন্টিনিউয়াস, তাইলে এম রাইটিং কী হয়ে যাবে, ওয়াজ রাইটিং এ লেটার, তাইলে টু ইউ, এখানে আছে সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসনটাকে এখানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এই সেকেন্ড পারসন আছে কি অবজেক্ট অনুযায়ী, তাহলে অবজেক্টটা কি রহিম, রহিম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে রহিমের সাবজেক্টিভ ফর্ম কি হি, তাইলে এখানে রহিম আছে অবজেক্টিভ ফর্মে, এই সেকেন্ড পারসনটা কি আছে অবজেক্টিভ ফর্মে, তাইলে আমাদের এই রহিমটা এখানে কি রহিম হবে না, তাইলে কী হয়ে যাবে, রহিমের প্রনাউন হয়ে যাবে অবজেক্টিভ ফর্ম, তাইলে অবজেক্টিভ হিম। আশা করি তোমরা এই এখান থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালোভাবে তোমরা পড়তে পারবে। আরও আমি অনেকগুলো উদাহরণের মাধ্যমে আমরা সবগুলো লেসন শেষ করে আমরা ন্যারেশন যখন যাব বা প্যাসেজ ন্যারেশন যখন পড়ব তখন প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এগুলো ভালো করে বুঝিয়ে দিব। এখন চলো আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। দেখেন মূলত আমাদের ন্যারেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ভার্বটাকে কিভাবে চেঞ্জ করব তার উপরই ডিপেন্ড করে আমরা ও সবগুলা ন্যারেশন সেন্টেন্স ন্যারেশনগুলা। তাইলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি কোয়েশ্চন করা, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হইল কোনো কোয়েশ্চন করা। তাইলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা পরিবর্তন করব ডিরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে, প্রথমে আমি একটা উদাহরণ লিখছি, তাইলে উদাহরণটাকে আমরা রুলসগুলা বলে দেব। তাহলে আমি বললাম ডিরেক্ট স্পিচ হি সেড উইল ইউ গো উইথ মি, এই যে আমি লিখলাম। তাইলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে একটা জিনিস বলে রাখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, কী আছে দুই ধরনের। একটা হচ্ছে যে আমাদের যদি কোনো কোয়েশ্চন করি, কি করি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, কী দিয়ে করি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি কোনো কোয়েশ্চন করি, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোয়েশ্চন, তাইলে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোয়েশ্চন করলে আমরা উত্তর কী পাবো ইয়েস অথবা নো। কি যখন আমরা ইয়েস অথবা নো দিয়ে যদি উত্তর দিতে পারি তাহলে এক ধরনের পরিবর্তন। আবার আরেকটা জিনিস আছে কি আমাদের ডব্লিউএস কোয়েশ্চন, তার মানে কি ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে
আমরা কোয়েশ্চেন করতে পারি। তাইলে ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে করলে আমাদের আরেক রকম। তাইলে এখানে দেখো ভার্ব কোন সময় কী হবে এবং তার স্ট্রাকচারটা কী হবে। যদি আমাদের ইয়েস অথবা নো দিয়ে উত্তর করা যায়, যেমন এই সেন্টেন্সটা উইল ইউ গো উইথ মি, আমি বললাম তুমি কি আমার সাথে যাবে, তাহলে আমরা উত্তর কী দিতে পারি, ইয়েসও দিতে পারি কিংবা নো দিতে পারি। তাহলে যদি আমরা ইয়েস নো দিয়ে উত্তর দিতে পারি তখন এই যে ভার্বটা বসাই সেই ডের পরিবর্তে এখানে আমরা একটা ভার্ব বসাবো। তাইলে আমরা ভার্বটা কী দিব, আস্কড। আমরা ভার্বটা দিতে পারি আস্কড অথবা ইনকোয়ার্ড। হ্যাঁ, আস্কড অথবা ইনকোয়ার্ড দিতে পারি। তাহলে আস্কড অথবা ইনকোয়ার্ড আমরা ভার্বটা দিলাম, তারপরে কী হবে প্লাস, তাহলে এই যে কমা আছে এই কমার পরিবর্তে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কী লিখেছিলাম, দ্যাট। মনে আছে তোমাদের অ্যাসার্টিভে দ্যাট লিখেছিলাম। তাহলে এখানে কি লিখব, এখানে কমায়ের পরিবর্তে হবে ইফ, এখানে কমায়ের পরিবর্তে বসবে ইফ প্লাস। এরপরে দেখো, এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে তো আমাদের কোয়েশ্চন কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাইলে আমরা যখনই আস্কড বলে ফেলবো তখন ইফের পরে সবসময় কী হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তার মানে পরে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই পরিবর্তনটা কিন্তু হবে তোমার ন্যারেশনের নর্মাল পরিবর্তন। কি নর্মাল পরিবর্তন, নর্মাল চেঞ্জ হবে, নর্মাল চেঞ্জ। এই অংশটা পুরোটাই তখন নর্মাল চেঞ্জে চলে আসবে। আপনারা এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ, তাহলে এটা দেখেন যে আমরা হি সেড, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কী হবে, হি আস্কড, হি আস্কড ইফ উইল ইউ গো উইথ মি। এই যে এই পরিবর্তনটা এখন নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যেভাবে পরিবর্তন করেছি সেভাবেই। তাইলে এখানে কি উইল আছে, উড হবে। এখন এই যে ইউ, এই ইউটাকে সেকেন্ড পারসন, তার মানে কি হি সেড কাকে, অবশ্যই বলছে যে আমাকে, কি আমাকে বলছে। আমি এখানে যদি লিখি হি সেড টু মি, ধরো আমি আমাকেই লিখলাম হি সেড টু মি, তাহলে সহজ হবে তোমাদের বুঝতে। হি আস্কড মি ইফ, তার মানে এই ইউটাকে সেকেন্ড পারসন পরিবর্তন হবে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাইলে মি, এখন এই যে উইলটা আছে এটা কিন্তু মি, আগে সাবজেক্টটা তুমি পরিবর্তন করো, কি এখানে ইউ আছে, তাহলে এখানে কী হয়ে যাবে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হচ্ছে মি, তার সাবজেক্ট কি ফর্ম হয়ে যাবে আই, তাহলে আই লিখলাম। এখন উইলটা হয়ে যাবে কি আমরা জানি উড গো উইথ কি, এই যে মিটা কি, মিটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আমরা জানি ফার্স্ট পারসন হবে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে কি আছে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হি, কিন্তু এখানে ফর্মটা কি আছে অবজেক্টিভ ফর্ম, মিটা কি অবজেক্টিভ ফর্ম। তাহলে কি হবে এখানে এই হি এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, ইফ আই উড গো উইথ হিম। আশা করি ইয়েস অথবা নো দিয়ে মানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি কোনো কোয়েশ্চন হয় তাহলে তোমরা এটা অবশ্যই করতে পারবে। আমি আরও দুই একটা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখো এখন আমরা উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে আমরা জিনিসগুলো একদম ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। বললাম সাকিব said to me where সাকিব said to me, তার মানে কি সাকিব said to me where are you going, where are you going। আচ্ছা দেখো এখানে আমরা কি বলছি যে সাকিব said to me where are you going, তাইলে এখানে কি দিয়ে প্রশ্ন করছে where, ডব্লিউএস কোয়েশ্চন। এই যে ডব্লিউএস কোয়েশ্চন বলতেছি মানে ডব্লিউএস থাকবে, তাহলে হোয়ার আর ইউ গোয়িং। এখানে কি বলতেছি আমরা কি হবে ইনডাইরেক্ট স্পিচে প্রথমে সাকিব আস্কড মি হোয়ার বসবে। আমরা কি বলছিলাম যে আগে যেভাবে কমা আছে এই যে কমায়ের পরিবর্তে কি ডব্লিউএস কোয়েশ্চন যা আছে সেই ডব্লিউএস কোয়েশ্চনটা বসবে। তাইলে হোয়ার এরপরে কি ইউটা আছে একই রকম পরিবর্তন, সেকেন্ড পারসন আছে হয়ে যাবে কি অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্ট এখানে যেহেতু সাবজেক্টিভ ফর্ম এই অবজেক্ট মি আছে, মিয়ের পরিবর্তে কি বসবে আই বসবে। তাহলে ওয়ার আই, তাইলে এখানে আর আছে ইউ থাকার কারণে আর, কিন্তু এখানে যখন আই বসাবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস এবং সেখানে হবে ওয়াজ, ওয়ার আই ওয়াজ গোয়িং। তাহলে আশা করি তোমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস কোয়েশ্চনের মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে গেল। আরও দুই একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু একদম ক্লিয়ার করার চেষ্টা করব।
আচ্ছা দেখো, আমরা দুইটা উদাহরণ দিয়েছি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, যেগুলো ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে শুরু হয়েছে। আমরা এখন এগুলা পরিবর্তনের মাধ্যমে ডব্লিউএস কোয়েশ্চন যুক্ত ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো, ফাদার সেড টু মি এখানে আছে, তাহলে কি বলবো আমরা? ফাদার আস্কড মি, ফাদার আস্কড মি। এখন দেখো এখানে কমা আছে, কমা তো বসবে না, কমার পরিবর্তে ডব্লিউএস কোয়েশ্চনটা হুবহু বসবে। তাহলে কি? হাউ। ফাদার আস্কড মি হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তার মানে বলছে ইউ। এই যে আবার সেকেন্ড পারসন আছে, এটা একদম তোমাদের ক্লিয়ার, একদম আশা করি এর মধ্যে যেহেতু আমরা অনেকগুলো সেন্টেন্স লিখেছি তোমাদের ধারণা একদম ক্লিয়ার হওয়ার কথা। তাইলে এখানে কি আছে? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে কি হবে? আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, তাইলে কি আছে? ইউ আছে। তাইলে রিপোর্টিং ভার্বের এখানে আছে সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? এখানে দেখো মি, তার মানে অবজেক্টটা হচ্ছে এখানে যদি মি থাকে, তাইলে এখানে যেহেতু সাবজেক্টিভ রূপ, এখানে আমাদের কী হয়ে যাবে? আই। তার মানে কী হবে? হাউ আই ডিড, মানে হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চন করেছে, এখানে কি অক্সিলারি ভার্বটাই আছে ডিড। ডিড মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে কী হবে? হাউ ডিড ইউ ডু, তাহলে মূল ভার্বটা হচ্ছে ডু, তার মানে কী হয়ে যাবে? মূল, যেহেতু পাস্ট ইনডেফিনিট, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক। এখন দেখো এটা, দেখো সেকেন্ডটা, এখানে হি সেড টু দেম, তাহলে কী হয়ে যাবে? এখানে হি আস্কড দেম, ডব্লিউএস কোয়েশ্চন, হোয়াই আছে, তাইলে আমরা কি বসাবো? এখানে হোয়াইটা বসাবো। হি আস্কড দেম হোয়াই ডু ইউ ওয়ান্ট টু মুভ, তাইলে ডু ইউ, তার মানে ডুটা কি? আমরা জানি যে যদি মূল ভার্বের সাথে এমিজার ছাড়া মূল ভার্ব থাকে, তখন কোয়েশ্চন করতে গেলে আমরা কি? প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু অথবা ডাজ বসাই আমরা কি করি? কোয়েশ্চন করি। আবার পাস্ট ইনডেফিনিটে আমরা ডিড বসাই, এরকম ফিউচারে উইল বসাই। তাহলে দেখো এখানে আমরা কি? ডু দ্বারা কোয়েশ্চন করতেছি, ডু ইউ ওয়ান, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই ইউটা হইলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কী হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাইলে এখানে দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্টটা এখানে দেম আছে, তাইলে এখানে যেহেতু সাবজেক্টিভ ফর্ম, তাইলে এই দেম কি? অবজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে যে ফর্ম থাকবে আমাদের সেই ফর্ম নিতে হবে। তাহলে দেমের সাবজেক্টিভ ফর্ম কি? দে, তাইলে কি? হোয়াই দে, সাবজেক্টটা কী হবে? হোয়াই দে ওয়ান্ট টু মুভ টু ইউরোপ, তার মানে ওয়ান্টের ফার্স্ট ইনডেফিনিট কী হয়ে যাবে? ওয়ান্টেড, ওয়ান্টেড টু মুভ টু ইউরোপ। আশা করি তোমাদের এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু মনোযোগ দিয়ে এই উদাহরণগুলো এভাবে প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমাদের ক্লাস শেষে আমরা আরও বেশি প্র্যাকটিস সেশন নিয়ে আসবো। তাহলে এখন আমরা যেটা বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা দেখব, যে ইম্পারেটিভ সেন্টেন্সটা যে সমস্যা হয়, অনেক সময় আমরা জানি না যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কী। আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলা। তাহলে এগুলো অর্থ অনুসারে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আমরা দেখো, স্ট্রাকচারটা হচ্ছে কি? ভার্ব দিয়ে শুরু হবে। কী দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত ভার্ব দিয়ে শুরু হয়। তাইলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডিরেক্ট স্পিচ থেকে কীভাবে ইনডাইরেক্ট স্পিচ করব, এই জিনিসটা আমরা এখন দেখব। এখানে হচ্ছে প্রথমত আমি একটা ডিরেক্ট স্পিচ লেখি, দেখি। হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এই উদাহরণটা আমরা লিখলাম। দেখো এখানে হচ্ছে যে গিভ মানে মূল ভার্ব দিয়ে আমাদের শুরু হবে। তাইলে দুই ধরনের হতে পারে। এখানে কি? গিভ মানে পজিটিভ, এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থ বোঝাবে। তাইলে আবার কি? নেগেটিভও হতে পারে, যে নট দ্বারাও শুরু হইতে পারে। তাইলে এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের তাহলে স্ট্রাকচারটা দেখি। মূলত আমরা সাবজেক্ট ভার্বটা, এই যে রিপোর্টিং ভার্বটা কী হবে, এই যে রিপোর্টিং ভার্বটা কী হবে, সেটাই হচ্ছে আমাদের মূলত ইম্পারেটিভ সেন্টেন্সের মূল কাজ। তাইলে কি? যে কখন কোন ভার্বটা বসবে। আমরা যদি কোনো সেন্টেন্স দ্বারা, যেমন এখানে প্লিজ আছে, স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে কি? রিকোয়েস্ট বোঝাচ্ছে। তার মানে কি? রিকোয়েস্ট যদি বোঝায়, কে বোঝায়? রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্টেড, কারণ ভার্ব তো পাস্ট টেন্স হবে, এই জন্য আমি সব পাস্ট টেন্স লিখলাম। রিকোয়েস্টেড হবে। তাইলে ভার্বটা কী হবে? দেখো
কমান্ড বা ওয়ার্ডার যদি বোঝায়, ওয়ার্ডার বোঝালে ভার্বটা হবে ওয়ার্ডার্ড। অনেক সময় কমান্ড বোঝাবে, যদি কমান্ড বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে কমান্ডেড। কমান্ডেড আবার আদেশ বোঝায়, কোনো আদেশ, হ্যাঁ, বা অর্ডার মানে উপদেশ যদি বোঝায়, অ্যাডভাইস বোঝায় মানে হচ্ছে কোনো উপদেশ যদি বোঝায় তাহলে কী হবে, অ্যাডভাইসড হবে ভার্বটা হবে অ্যাডভাইসড। এখন অনেক সময় আছে যে আমরা বুঝতেছি না এখানে আদেশ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ, নাকি রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি কোনো কিছু যদি না বুঝি, কোনো কিছু না বুঝলে তখন আমরা যদি কনফিউজ থাকি তখন আমরা টোল্ড দিতে পারি। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে মেইনলি কি থাকলে কি ভার্বটা হবে সেই জিনিসটা আমরা এখন দেখলাম। এখন আমরা উদাহরণের সাহায্যে আমরা একটু স্ট্রাকচারটা দেখাবো, তাইলে আমরা ডিরেক্ট স্পিচকে কীভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করবো এটা তোমরা একটু স্ক্রিনশট নাও, পরে আমি এখান থেকেই দেখাবো, এটা পরিবর্তন করে আমরা দেখাবো যে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করব। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখব। স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা কি, হ্যাঁ, প্রথমেই কিন্তু সাবজেক্ট বসবে, তারপর কি বসবে, ভার্ব বসবে। এখানে ভার্ব আমরা কি বলছি যে রিকোয়েস্ট বসতে পারে, হ্যাঁ, রিকোয়েস্টেড বসতে পারে, ওয়ার্ডার্ড বসতে পারে, বা যেটাই বসে, তার মানে এখানে ভার্ব বসবে প্লাস। এখানে দেখো আগে কিন্তু আমরা এই যে কমার পরিবর্তে আমরা কি দ্যাট বসাচ্ছি, কিংবা ইন্টারোগেটিভে আমরা বসাইছি ইফ কিংবা হোয়াট। এখানে হবে শুধু ভার্বটা হবে ওয়ার্ডার্ড, এরপরে ভার্বটা হবে প্লাস B1। ভার্বের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম বসবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে প্লাস বাকি অংশ। এই বাকি অংশ হচ্ছে আমাদের নর্মাল যে পরিবর্তন হয় সেভাবে নাম্বার পার্সনের পরিবর্তন হবে। তাহলে এখন দেখো আমাদের এই উদাহরণটা আমরা ইনডাইরেক্ট স্পিচ করি। হি সেড টু মি প্লিজ, তাহলে রিকোয়েস্টেড আছে, হি রিকোয়েস্টেড মি, কি বলছে, রিকোয়েস্ট করে ফেলছে প্লিজের দেখা। এখন হচ্ছে টু গিভ, ভার্বটা লেখো টু গিভ। এখন হি রিকোয়েস্টেড মি, তার মানে কি প্লিজ গিভ মি, এই যে মিটা আছে এখন পরিবর্তন হবে, মিটা কি ফার্স্ট পারসন, তার মানে ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে কি আছে, হি আছে, আর এখানে যেহেতু অবজেক্টিভ ফর্ম আছে এখানে হবে কি হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, এ গ্লাস অফ ওয়াটার। এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এটা একটু স্ক্রিনশট নাও, আমি পরে বাকি অংশ দেখাচ্ছি। এখন দেখো আমি বলছি যে যদি নট দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, নট দিয়ে যদি শুরু হয়, নট দিয়ে শুরু হলে তাহলে কীভাবে আমরা স্ট্রাকচারটা দেখো। আগে তো আমরা বলছি যে সাবজেক্ট বসবে প্লাস কি, এখন এই যে রিপোর্টিং ভার্বের পরেই কি বসবে, নট বসবে। তার মানে মূল ভার্বটা দিয়ে শুরুর আগে আমাদের নট বসাতে হবে। তার মানে সাবজেক্ট বসবে রিপোর্টিং ভার্ব প্লাস নট প্লাস টু প্লাস B1 প্লাস বাকি অংশ। এটা হলো স্ট্রাকচার। তাহলে আমাদের একটা উদাহরণ দিই আমরা, ডিরেক্ট স্পিচ। দ্য টিচার said to the students, কি বলছে, do not tell a lie। এখন দেখো এখানে তাহলে আমরা ইনডাইরেক্ট স্পিচে কীভাবে পরিবর্তন করব, দ্য টিচার, তার মানে এখানে ডু নট টেল আ লাই, টিচার স্টুডেন্টসকে কী বলবে, অবশ্যই কী করবে, অ্যাডভাইস দিবে। তাহলে আমরা ভার্বটা লিখব, দ্য টিচার advised the students, তাহলে কি বসবে, এখানে নট বসবে, নট টু টেল আ লাই। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা কয়েকটা উদাহরণ দিব, সেগুলো হচ্ছে উদাহরণগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি আর একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখব মূলত একটু প্র্যাকটিস করার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে লেট। লেট দিয়ে যদি শুরু হয়, মানে লেট দিয়ে শুরু হবে, যদি লেট দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাইলে কি। এখন দেখো লেট দিয়ে শুরু হলে
এখানে মূলত দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে লেটের পরে আস যদি থাকে, তার মানে হচ্ছে লেট আস, তার মানে লেট আস দিয়ে যখন প্রস্তাব যদি বোঝায় তাহলে একরকম। এটার দ্বারা এখানে কি প্রস্তাব বোঝালে তখন কি হবে, তখন মূল ভার্বটা কিন্তু এখানে মূল ভার্বটাই হচ্ছে পরিবর্তন হবে। তখন ভার্বটা হবে কি প্রপোজড, তখন ভার্বটা প্রপোজড হবে। এবং তখন কিন্তু আমাদের আগে যেভাবে টু দিয়ে শুরু করতাম সেটা টু হবে না, তখন কী হয়ে যাবে দ্যাট হয়ে যাবে। প্রপোজড প্লাস দ্যাট প্লাস বাকি অংশ আগের নিয়মে। বাকি অংশ আমাদের কি আগে যেরকম যে নিয়মে পরিবর্তন করতাম এখানেও কিন্তু একই জিনিস হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেই। ডিরেক্ট স্পিচ, হি said to me, let us go for a walk. তাহলে দেখো এখানে কি এই যে লেট আস গো ফর এ ওয়াক, সে আমাকে কি করতেছে প্রস্তাব দিচ্ছে। তাইলে আমরা ইনডাইরেক্ট স্পিচে এখানে লিখব হি প্রপোজড মি দ্যাট। এখন দেখো আরেকটা জিনিস এখানে পরিবর্তন হবে, যে এই যে আস আছে, তার মানে এখানে পরিবর্তনটা হবে, এখানে আস আছে লেট আস, তার মানে আসটা কি উই, তার মানে সাবজেক্টটা কী হয়ে যাবে উই। তারপরে গ আছে না, তখন এই স্ট্রাকচারে দ্যাট প্রপোজ প্লাস দ্যাট, তাই না। দ্যাটের পরে এখানে একটু লিখতে পারো তোমরা সাবজেক্ট প্লাস শুড হবে সবসময়, কী হবে শুড প্লাস B1। তাহলে উই শুড গো ফর এ ওয়াক, উই শুড গো ফর আ ওয়াক। এটা হচ্ছে তোমাদের লেট দিয়ে যদি শুরু হয়, তাইলে লেট দিয়ে শুরু হলে এবং লেট আস বসলে যদি প্রস্তাব বোঝায় তাহলে কিভাবে আমরা পরিবর্তন করব এই জিনিসটা দেখালাম। এখন হচ্ছে অনেক সময় লেট দ্বারা কি প্রস্তাব না বোঝালে কি হবে এটা দেখো। তাহলে লেট দিয়ে শুরু হলে কিন্তু প্রস্তাব বোঝায় নাই, তাহলে প্রস্তাব না বোঝালে কি বসবে টোল্ড বসবে, প্রস্তাব না বসালে টোল্ড বসবে, ভার্বটা টোল্ড বসবে। তাহলে কীভাবে, আর বাকি স্ট্রাকচারটা হচ্ছে একই রকম, মানে আমরা যেরকম নর্মাল সেন্টেন্স করি, এবং এটা উভয় ক্ষেত্রেই দ্যাট বসবে, এখানে কোনো টু বসবে না। লেট দিয়ে যখন আমরা কোনো ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন আমাদের টু বসবে না, এখানে বসবে কি দ্যাট বসবে এবং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হিসাবে বসবে। তাইলে আমরা একটা মানে এখানে দেখো কিভাবে পরিবর্তনটা হয়। আমাদের একটা ডিরেক্ট স্পিচ লিখেছি, কামাল সেড টু মি লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস। তাহলে ইনডাইরেক্ট স্পিচে এখানে কীভাবে পরিবর্তনটা হবে দেখো, কামাল টোল্ড মি দ্যাট, এই যে লেট হিম বা লেট দ্বারা আস ছাড়া অন্য যে কোনো কিছু বসলে তখন আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে কি সাবজেক্ট তো হি হবে, হি মাইট বসবে ভার্বটা হিসাবে, হি মাইট সে let him do whatever he likes, he might say whatever he likesটা কী হয়ে যাবে past indefinite হয়ে যাবে liked। তো আশা করি তোমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের এই জিনিসগুলা বুঝেছো, এবং আমি এখন কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদের বাকিগুলো আরেকটু প্র্যাকটিস করে দেব। আচ্ছা, আমরা এই উদাহরণগুলো দেখি এবং উদাহরণগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব, তাইলে কিন্তু আমাদের এটা একটু রিভাইজ হয়ে যাবে এবং আমরা যা শিখলাম সেগুলো আমাদের একটু আরও শানিত করার চেষ্টা করি আমরা প্র্যাকটিসের মাধ্যমে। দেখো, জন সেড টু মি প্লিজ লেন্ড মি আ বুক, তার মানে এখানে কি প্লিজ আছে, তার মানে কী হবে জন ভার্বটা কী হবে রিকোয়েস্টেড হবে, জন রিকোয়েস্টেড মি। এখন ভার্ব যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে কী হবে টু প্লাস কি ল্যান্ড, টু ল্যান্ড। এই যে মিটা আছে এখানে আছে ফার্স্ট পারসন আছে, তার মানে যেহেতু ফার্স্ট পারসন আছে সেই ফার্স্ট পারসনটা পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। কি ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি অনুযায়ী সাবজেক্ট। জনটা কি সাবজেক্ট আছে এখানে জন, তার প্রোনাউনটা হি, তাইলে এখানে কি আছে অবজেক্টিভ ফর্ম আছে, তাইলে হি এর অবজেক্টিভ ফর্ম হবে হিম এ বুক। ডান। তাইলে এখন দেখো পরেরটা, আই সেড টু হিম লেট আস ড্রপ দ্য ম্যাটার, তার মানে আমি কি বলছিলাম যে লেট আস দ্বারা যদি শুরু হয় এবং প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে কী হবে ভার্বটা প্রপোজড হবে। তার মানে আই প্রপোজড, কাকে প্রপোজ করেছি হিম, আই প্রপোজড হিম, তখন কমা বসে কমা উঠে কি
এই দ্যাট বসবে। এখানে আমরা আগে টু বসাইছি নর্মালি যখন ভার্ব দিয়ে শুরু হবে, তাইলে এখানে দ্যাট বসবে এবং কি আজ থাকলে সাবজেক্টটা কী হয়ে যাবে উই এবং বলছিলাম যে এখানে শুড হবে, উই শুড ড্রপ দ্য ম্যাটার, উই শুড ড্রপ দ্য ম্যাটার। এখন দেখো আরেকটা দেখো, এখানে হচ্ছে কি দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স মার্চ অন, তার মানে জেনারেল অবশ্যই সোলজারদেরকে কী করবে, কমান্ড করবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ভার্বটা দ্য জেনারেল commanded the soldiers টু বসবে। এখানে কি মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে টু প্লাস ভার্বটা কি মার্চ অন, টু মার্চ অন। তো আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি, আরও বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে আমরা নিজেদেরকে শানিত করতে পারবো এবং অনেকগুলো প্র্যাকটিস আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের পরবর্তী ক্লাসে, বা আমি শিট প্রোভাইড করার চেষ্টা করব যাতে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। এবং বিভিন্ন বই আছে তোমাদের যেগুলা ইন্টারমিডিয়েটের জন্য অ্যাডভান্স কিংবা নবদূত লেকচার, এগুলোতে সবগুলোতেই প্র্যাকটিস আছে। তোমরা প্র্যাকটিসগুলা বেশি বেশি করার মাধ্যমে তোমরা কি এইগুলা শানিত করতে পারবে। তোমরা এটা স্ক্রিনশট নাও। তারপরে আমাদের বাকি আছে অপটাটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা অপটাটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, অপটাটিভ সেন্টেন্স। এখন অপটাটিভ সেন্টেন্সে মূলত যা বসবে সেটা হচ্ছে যে অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্সে কী বোঝায়, কোনো ইচ্ছা পোষণ করা কিংবা কোনো প্রার্থনা করা বোঝায়। তার মানে কি অপটাটিভ সেন্টেন্স আমরা জানি মে দিয়ে শুরু হয়, হ্যাঁ, যেমন আমরা বললাম মে গড ব্লেস ইউ, হ্যাঁ, এই টাইপের সেন্টেন্স অপটাটিভ সেন্টেন্স। তার মানে হচ্ছে প্রার্থনা সূচক কোনো বাক্য হবে। তাইলে আমাদের ক্ষেত্রে এই অপটাটিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্বটা কী হবে, মেইনলি দেখো এই রিপোর্টিং ভার্বের চেঞ্জটা ইম্পর্টেন্ট। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে কি উইশড অথবা প্রেইড হবে, উইশড অথবা প্রেইড, এটা হলো স্ট্রাকচার। তার মানে কি সাবজেক্ট, স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস উইশড অথবা প্রেইড প্লাস কি দ্যাট বসবে, কমা উঠে কি বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট বসবে প্লাস কি বাকি অংশ একই রকম অ্যাসার্টিভ সেন্টেন্সের যেভাবে পরিবর্তন হয় সেভাবে। এখন আমরা একটু উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বললাম কামাল said to me, may Allah bless you। এই যে সে বলছে কি মে আল্লাহ ব্লেজ ইউ, তাহলে এখানে হচ্ছে যে কামাল said to me may Allah bless you, তাহলে কী হবে পরিবর্তন, কামাল prayed that Allah might bless। এই যে আমরা এখানে আল্লাহটা থার্ড পারসন, তার মানে থার্ড পারসন যদি হয় কোনো পরিবর্তন করব না। এখানে কিন্তু আমরা সরাসরি আল্লাহই লিখছি। মাইট ব্লেস, এই যে ইউটা আছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন থাকলে কি পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী। তার মানে এখানে অবজেক্টিভ ফর্ম আছে আর এখানে অবজেক্টটা কি মি, তার মানে কিউ বসবে অবজেক্টিভ ফর্ম মি। আশা করি তোমরা এটা বুঝেছো। অপটাটিভ সেন্টেন্স একদম ইজি। এখন হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দেখানোর চেষ্টা করব। এখন দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা জানি যে সাইন অফ এক্সক্লেমেশন বসে এবং কোনো কিছু আশ্চর্যজনক হওয়া বা খুব বেশি আনন্দিত হওয়া, হ্যাঁ, হঠাৎ করে কোনো অনুভূতি প্রকাশ করা, যে আমাদের কোনো ভালো অনুভূতি কিংবা কোনো খারাপ অনুভূতি যদি আমরা প্রকাশ করি সেটা আমরা এক্সক্লেমেশনের মাধ্যমে প্রকাশ করি, সাইন অফ এক্সক্লেমেশন এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে। তাইলে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের ভার্বটা কীভাবে পরিবর্তন হবে, তাহলে দেখো ভার্বটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের দুইভাবে পরিবর্তন হবে। এক, যদি আনন্দ বোঝায়, তার মানে কি যদি আনন্দ কিংবা উল্লাস বোঝায়, মানে কোনো ভালো অনুভূতি বোঝায়, কি কোনো ভালো অনুভূতি বোঝায়, তাইলে কি হবে এক্সক্লেইমড উইথ জয়। এরপরে কি নর্মাল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো যেভাবে কমা উঠে কি দ্যাট বসবে, হ্যাঁ, প্লাস কি হ্যাঁ সাবজেক্ট বসবে প্লাস আবার ভার্ব বসবে এবং যেই চেঞ্জটা নর্মালি হয় হ্যাঁ এরকমই হবে।
তাইলে কি বলছি, যদি আনন্দ বা উল্লাস মানে ভালো অনুভূতি বোঝায়, আবার যদি কোনো কিছু খারাপ অনুভূতি বোঝায় বা কোনো দুঃখ প্রকাশ বোঝায়, কি কোনো দুঃখ প্রকাশ বোঝায়, তখন ভার্বটা হবে এক্সক্লেইমড উইথ সরো। হ্যাঁ, এক্সক্লেম উইথ জয় অথবা সরো। এরপরেও আছে যে এক্সক্লেম উইথ জয় আবার বিস্ময় যদি প্রকাশ বোঝায়, তার মানে কি বিস্ময় প্রকাশ করলো, বিস্ময় প্রকাশ, তখন হবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এই যে আমাদের 3 ধরনের সেন্টেন্স, এগুলা দিয়েই আমাদের কিন্তু বোঝানো যাবে। অনেক সময় আবার আমরা বুঝি না সেটা দুঃখ বোঝাচ্ছে নাকি আনন্দ বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা কিন্তু এক্সক্লেমড উইথ ওয়ান্ডার যদি দিই তাও কিন্তু হবে। যে বিস্ময় প্রকাশ আমরা যে কোনো সময় করতে পারি, খারাপ সংবাদও করি, আবার কি অনেক সময় আনন্দ পেতে পারি, তখন কিন্তু বিস্ময় প্রকাশ করতে পারি। তাইলে এটা তোমরা একটু স্ক্রিনশট নাও, আমি পরবর্তীতে উদাহরণের মাধ্যমে এগুলো একটু এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টলি করা যায় সেগুলো আমি একটু দেখাইয়া দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো উদাহরণ দিলাম আমরা, দ্য ম্যান সেড হোয়াট এ ফুল আই এম। মানে লোকটি কী বলতেছে, দ্য ম্যান সেড হোয়াট এ ফুল আই এম। তার মানে দেখো এখানে আছে হোয়াট এ ফুল আছে, তার মানে কি সে খুব বোকা। হ্যাঁ, যে আমি কি বোকা, তাহলে এই যে বোকা বলতেছে তার মানে কি সে ফুল। তাহলে সে যদি ফুল হয় তাহলে এটা কি তার মনের দুঃখ নাকি আনন্দ, তার মানে অবশ্যই সেটা কি তার দুঃখ। তার মানে দ্য ম্যান যদি বলি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট। এখন দেখো হোয়াটে আছে, তাইলে হোয়াটে থাকলে এখানে একটা পরিবর্তন আছে, দেখো হোয়াটে থাকলে এ বেরি হবে, হ্যাঁ, অথবা এই ফুলের ক্ষেত্রে গ্রেট বসে, এই ফুলের ক্ষেত্রে শুধু গ্রেট বসে হোয়াটে থাকলে। আর হাও থাকলে কি পরিবর্তন হবে, হাও থাকলে শুধু বেরি বসবে। তার মানে এখানে কি দ্য ম্যান এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, এখানে আই আছে ফার্স্ট পারসন, তো পরিবর্তন হবে কি সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টটা তো ম্যান, তার মানে দ্য ম্যানের প্রোনাউন কি হি, তার মানে আমরা লিখতে পারি হি ওয়াজ তাহলে বলছি এখানে বেরি হবে না, কি হবে এখানে হবে গ্রেট, ফুলের ক্ষেত্রে গ্রেট হয়, গ্রেট ফুল। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো। এখন দেখো এখানে আছে যে দ্য বয় সেড হুররে মাই ফাদার এস কাম, তার মানে হুররে তার মানে খুবই আনন্দ, তার মনে অনেক আনন্দ প্রকাশ পাচ্ছে, অনেকদিন পর বাবাকে দেখেছে, তার বাবা আসছে, তার মানে কি তার এখানে আমরা লিখতে পারি দ্য বয় এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, তার মানে মাই ফাদার, এই মাইটা কি ফার্স্ট পারসন আছে, তার মানে পরিবর্তন হয়ে যাবে কি এই অবশ্যই কি মাই ফাদার, এখানে ফার্স্ট পারসন আছে সাবজেক্ট অনুযায়ী, তার মানে দ্য বয় তার মানে কি হি হবে, তার মানে এখানে হি এর এখানে হচ্ছে পসেসিভ ফর্ম আছে, তার মানে পসেসিভ ফর্ম থাকলে এখানেও পসেসিভ হবে, তার মানে হিজ হয়ে যাবে, হিজ ফাদার অ্যান্ড হ্যাজ কাম আছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এই যে তোমাদের এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এভাবে আমরা পরিবর্তন করব এবং সহজে আমরা শিখে গেলাম। এক্সক্লেমেটরি সেন্টেন্স খুবই সহজ, তার মানে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কীভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে পরিবর্তন করতে পারি আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা আরও সহজে শিখে নিলাম। তো আমার যে সেন্টেন্স স্ট্রাকচার ছিল বা অর্থ অনুযায়ী যে 5টা সেন্টেন্স ছিল সেগুলোর সবগুলো স্ট্রাকচার দেখালাম এবং কিভাবে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। আশা করি তোমরা এই ফুল ক্লাসটা করলে এক নাগারে, যদি কেউ কোনো মিস না দাও তাইলে আশা করি সেন্টেন্স ন্যারেশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে আরও প্যাসেজ ন্যারেশনের উপর পরবর্তী ক্লাসটা আমি নিয়ে আসব। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই প্রত্যেকে ভালো থাকো। আসসালামু আলাইকুম।